গোটা জীবন আপনি দেশের জন্য লড়েছেন, আর আপনার মৃত্যুকালে দেশের মানুষ আপনাকে সম্মান তো দূরে থাক দেখিয়েছে বৃদ্ধাঙ্গুলি। কিছুটা এমনই হয়েছিল স্যাম বাহাদুরের সাথে। শ্রদ্ধেয় অডিয়েন্স, আপনারা কি জানেন স্যাম বাহাদুর কে ছিলেন, কি বা তার পরিচয়, কিংবা ৭১-এর মহান মুক্তিযুদ্ধে কতটুকু বা অবদান রেখেছিলেন তিনি? ৭১-এর যুদ্ধে স্যাম বাহাদুরের নেতৃত্ব ছাড়া হয়তো বাংলাদেশ কখনো স্বাধীনতার মুখ দেখতে পারত না। মহান মুক্তিযুদ্ধে তার যে বিশাল অবদান ছিল তা নিয়ে আমি ভিডিওর শেষে আলোচনা করব। চলুন এই মহান বীর এবং লেজেন্ডারি ব্যক্তিত্বের জীবনের খানিকটা হিস্ট্রি জেনে নেওয়া যাক। স্যাম বাহাদুর ছিলেন ভারতের এমন একজন ব্যক্তিত্ব যার নেতৃত্বে ভারতের বিশাল দুটি রক্তক্ষয়ী যুদ্ধ এবং ১৯৭১-এ বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের মিলিটারি সমেত জয় হাসিল হয়। এছাড়াও তিনি ছিলেন এমন একজন অফিসার যার বদৌলতে দেশের লাখো জীবন বাঁচে, হাজারো কিলোমিটার টেরিটরি দেশ দখল হওয়া থেকে বেঁচে যায়। স্যাম বাহাদুর ইন্ডিয়ান আর্মির জন্য গুলিবিদ্ধ হয়েও ময়দান ত্যাগ করেননি, বরং তার দেশভক্তি এবং আর্মির প্রতি সম্মান গোটা পৃথিবীর আনাচে কানাচে ইন্ডিয়ান আর্মিকে রিপ্রেজেন্ট করেছে। তবে এমন একজন ব্যক্তির সম্মান নিয়েই টানাটানি পড়ে যায় শেষে, এবং তার মৃত্যুর পরে ইন্ডিয়ান মিলিটারির পক্ষ থেকে যে সম্মান পাওয়ার কথা ছিল তা থেকেও বঞ্চিত হন তিনি। স্যাম বাহাদুরের আসল নাম স্যাম মানেকশ। ১৯১৪ সালের ৩ এপ্রিল ভারতের পাঞ্জাবের অমৃতসরে জন্ম হয় স্যাম মানেকশ এর। শিক্ষা জীবন শেষে ১৯৩২ সালে তিনি ভারতের মিলিটারিতে যোগ দেন। ৩ বছর মিলিটারি ট্রেনিং এর পরে ২১ বছর বয়সে তিনি প্রমোশনের পরে সেকেন্ড লেফটেন্যান্ট পদে নিযুক্ত হন। আর্মিতে দ্রুত সিদ্ধান্ত এবং মুশকিল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য খুব দ্রুত প্রমোশন হচ্ছিল তার। আর ঠিক সে সময় ওয়ার্ল্ড ওয়ার ২ শুরু হয়ে যায়। যেহেতু ইন্ডিয়া সে সময় ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল, তাই মানেকশকে ইন্ডিয়ান আর্মির কমান্ডার ঘোষণা করা হয়। স্যাম মানেকশ তার সৈন্যদের নিয়ে ব্রিটিশদের হয়ে বার্মায় যায় জাপানিজদের বিরুদ্ধে লড়াই করতে। আর যুদ্ধ চলাকালীন এক পর্যায়ে স্যাম গুলিবিদ্ধ হয় এবং বেশ কয়েকটা বুলেট তার পেটে আটকায়। তাকে সেখান থেকে রেস্কিউ করা হয়। ঠিক তখনই তাদের ডিভিশনাল কমান্ডার ডেভিড ট্যানেন্ট সেখানে আসে আর তার বুকে ব্রিটিশ আর্মির সর্বোচ্চ র্যাঙ্ক হোল্ডারের পদক দেয় এবং বলে, এই পদক কোনো মৃত মানুষ পায় না, তাই এর জন্য তোমার বেঁচে থাকা জরুরি। স্যাম মানেকশকে মিলিটারি হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং একে একে তার পেট থেকে ৩টি বুলেট বের করে সেখানকার সার্জন, এবং ফাইনালি তাকে বাঁচাতে সক্ষম হয়। ওয়ার্ল্ড ওয়ার ২ শেষ হয় এবং তাকে অফিসিয়ালি ব্রিটিশ আর্মির হাইয়েস্ট অনার মিলিটারি ক্রস দ্বারা সম্মানিত করা হয়। তবে তার কিছুদিন বাদেই ভারত স্বাধীন হয় এবং ব্রিটিশ মিলিটারির কোনো প্রকার ক্ষমতা ভারতে আর থাকে না। এরপর ১০ বছর মানেকশ ভারতের চলমান বিভিন্ন অপারেশন পরিচালনা এবং ইন্ডিয়ান আর্মিকে রিপ্রেজেন্ট করার দরুন আরো হাই র্যাঙ্কিং অর্জন করে নেয়। তবে তৎকালীন ভারতের কংগ্রেস পার্টির কিছু পলিটিশিয়ান তার এই দেশভক্তিতে খুশি ছিল না, কারণ দেশের যতই উন্নতি হোক তাদের পকেটে লাভের গুড় কম পড়ে যাচ্ছিল। তৎকালীন কংগ্রেস পার্টির নির্বাচিত ডিফেন্স মিনিস্টার কৃষ্ণা মেনন এবং চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট বি.এম. কল, এই দুজন ব্যক্তি স্যাম মানেকশ এর ক্যারিয়ার ধ্বংস করে আর্মি থেকে তাকে সরানোর গভীর প্ল্যানিং করছিল। এই দুই ব্যক্তি তৎকালীন ভারতে প্রাইম মিনিস্টার নেহরুর খুব কাছের ব্যক্তি ছিলেন, আর তাই তারা প্ল্যানিং করে মানেকশ এর উপরে বেশ কিছু মিথ্যা আরোপ লাগায়। স্যাম মানেকশ নাকি পাকিস্তানের ইয়াহিয়া খানের সাথে মিলিত আছে। তিনি নাকি আর্মির ফায়দা নিয়ে মহিলাদের উপর নির্যাতন এবং আর্মির সদ্ব্যবহার করে অবৈধ টাকার পাহাড় গড়ছেন। টোটাল 10টি মিথ্যা আরোপ লাগানো হয় মানেকশ এর উপর। একদিকে কংগ্রেস সরকার গুরুত্বপূর্ণ একজন মিলিটারি পার্সনকে সরানোর চেষ্টায় ছিল, ঠিক সে সময় চায়না প্রস্তুতি নিচ্ছিল ভারত আক্রমণের। তার কিছুদিন বাদেই ১৯৬২ সালে ইন্ডো চায়না ওয়ার শুরু হয়ে যায়। ইন্ডো চায়না ওয়ার চলমানকালে মানেকশ কোর্ট প্রসিজারের মধ্যে ছিলেন এবং তাকে যুদ্ধের ধারের কাছে ঘেঁষতে দেওয়া হয় না। ডিফেন্স মিনিস্টার কৃষ্ণা মেনন এবং লেফটেন্যান্ট জেনারেল বি.এম. কলের ভুল প্ল্যানিং এর কারণে ভারতের ক্ষয়ক্ষতি দিনে দিনে বেড়েই চলছিল এবং চায়নার সৈন্যের কাছে কমজোর পড়ে যাচ্ছিল ভারত। এবারে এই দুইজন গুণধর ব্যক্তিকে তাদের পদ থেকে বরখাস্ত করে ভারত সরকার, এবং প্রেসিডেন্ট জামাললাল নেহরু তার ভুল বুঝতে পেরে স্যাম মানেকশ এর নিকট ক্ষমা প্রার্থী হয়ে তাকে এই ওয়ারের চিফ কমান্ড নেয়ার জন্য অনুরোধ করে। মানেকশ তার দায়িত্ব হাতে নিয়ে সর্বপ্রথম সেনাদের মনোবল বাড়িয়ে তোলায় ফোকাস দেন। ধীরে ধীরে তার সঠিক প্ল্যানের ফলে তারা ভারত চায়না ওয়ার রুখে দিতে সফল হয়, আর এই কৃতিত্বের ফলে তাকে পদ্মভূষণ সম্মাননা প্রদান করা হয়। ১৯৬২ সালে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধেও মানেকশ দেখিয়েছে তার সাহসিকতা। ১৯৬৯ সালে স্যাম মানেকশকে ইন্ডিয়ান আর্মির চিফ অফ আর্মি স্টাফ ঘোষণা করা হয়, যেটা ছিল অল ইন্ডিয়া আর্মির হাইয়েস্ট র্যাঙ্ক। তার লিডারশিপে আর্মির বেশ কিছু রুল অ্যাড করা হয় এবং বেশ কিছু রুল বাদ দিয়ে দেন তিনি। আর ধীরে ধীরে ইন্ডিয়ান আর্মির একটা হেলদি গ্রোথ হচ্ছিল। তবে তার ক্যারিয়ারের হাইলাইট ছিল ১৯৭১ সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ।
যদিও তখন বাংলাদেশ পাকিস্তানের পার্টিশন হয়নি, সে সময় ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তানের মধ্যে বিপুল গন্ডগোল চলছিল। বাংলাদেশের উপরে চলা নির্যাতন নিপীড়ন নিয়ে নতুন করে কিছুই বলার নেই। সে সময় বাংলাদেশের প্রচুর শরণার্থী ভারতের ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরার মতো রাজ্যগুলোতে চলে যাচ্ছিল প্রাণ বাঁচাতে। আর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের শরণার্থী বা রিফিউজি প্রবলেম নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। আর তাই ইন্দিরা গান্ধী স্যাম মানিকশোকে ডেকে ইস্ট পাকিস্তানের উপরে আক্রমণ করার নির্দেশ দেয়, যেন তারা ওয়েস্ট পাকিস্তান থেকে ব্যাটালিয়ন সরিয়ে নেয়। তবে মানিকশো তার অর্ডার মুখের উপরে মানা করে দেয় এবং বলে যে কিছুদিন আগের যুদ্ধে আমাদের বিপুল ক্ষয়ক্ষতি হয়, তার রিকভারি করতে আমাদের বেশ খানিকটা সময় লেগে যাবে, আর আমার সেনারা এখনো প্রস্তুত নয় নতুন করে যুদ্ধ করার জন্য। মানিকশো আরো বলেন, এখন বর্ষার সিজন, তাই জায়গায় জায়গায় পানি জমে থাকবে। এখন আমাদের মিলিটারি ইকুইপমেন্ট বাংলাদেশে পৌঁছাতে হিমশিম খাওয়া লাগবে। তাছাড়া আরেকটা প্রবলেম হচ্ছে, ভারতের ইনভলভমেন্টের জন্য চায়না পাকিস্তানের মিলিটারি সাপোর্টে এগিয়ে আসবে। আমাদের উচিত শীতকাল পর্যন্ত অপেক্ষা করা। তখন চায়নায় ভারী মাত্রায় বরফ পড়বে এবং তারা চাইলেও বরফের মধ্যে বর্ডার ক্রস করে এপারে আসতে পারবে না। বিগত মাসগুলোতে মানিকশো তার ব্যাটালিয়ন প্রস্তুত করছিল এবং বাংলাদেশের মুক্তিবাহিনী, সাধারণ জনগণ এবং যুদ্ধের জন্য যারা প্রস্তুত তাদের অস্ত্র চালানো ট্রেনিং করছিল। আর বিগত দিনগুলোতে ভারত বাংলাদেশে অস্ত্র, গোলাবারুদ, সৈন্য, খাবার এবং ওষুধ এছাড়াও যাবতীয় রিসোর্স সরবরাহ করছিল। ফাইনালি 1971-এর 3 ডিসেম্বর থেকে অফিসিয়ালি যুদ্ধ ঘোষণা করা হয়। যুদ্ধে বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় পাকিস্তান দিনে দিনে কমজোর হয়ে পড়ছিল। 15 ডিসেম্বর স্যাম মানিকশো একটা রেডিও মেসেজে বলেন, আমাদের এয়ারফোর্স সম্পূর্ণরূপে তোমাদের ঘেরাও করে ফেলেছে। Your Air Force has been destroyed. তোমাদের বেস ক্যাম্প এবং এয়ারফোর্স ধ্বংস করে দেওয়া হয়েছে। তোমাদের নতুন করে সাহায্য আসার কোনো সম্ভাবনাই নেই। চিটাগাং, চালনা এবং মোংলা পোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। তোমাদের কিসমত এখন আর তোমাদের সাথে নেই। মুক্তিবাহিনী এবং নির্যাতিত বাঙালিদের প্রতিশোধ নেয়ার দিন ঘনিয়ে এসেছে। তোমাদের কি পরিবারের ভয় নেই? ভালো হবে তোমরা এবারে স্যারেন্ডার করে নাও। হার মেনে অস্ত্র ফেলে দেওয়াটাই ভালো হবে। তোমাদের জানের কোনো ক্ষতি হতে দিব না, বরং সম্মানিত সৈনিকের মতোই ট্রিট করব। পাকিস্তানের কাছে কোনো অপশন বেঁচে ছিল না, তাই পরের দিন অর্থাৎ 16 ডিসেম্বর পাকিস্তান সকলের সামনে অফিসিয়ালি স্যারেন্ডার করে নেয়। অবশেষে বাংলাদেশ স্বাধীন হয়। স্যারেন্ডার করে নেওয়া পাক সেনাদের উপরে কোন রকম অত্যাচার যেন না হয় এই ব্যাপারে স্যাম মানিকশো কড়া নজরদারি করেন। আর এই মহানতর দরুন স্যাম বাহাদুর গোটা দুনিয়ার আর্মির জন্য এক এক্সাম্পল হয়ে থাকবে। জানুয়ারি 1973 সালে স্যাম বাহাদুর রিটায়ার্ড হয়। রিটায়ার্ড কালে তাকে ফিল্ড মার্শাল সম্মাননা প্রদান করা হয়। তবে তিনি রিটায়ার্ড হওয়ার পরেও তাকে নিয়ে আজে বাজে গুজব রটানো হয়। 27 জুন 2008 সালে ভারতের তামিলনাড়ুতে 94 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার মুখে একটাই কথা ছিল, আই এম ওকে। স্যাম মানিকশো-এর অসামান্য সামরিক ক্যারিয়ারের সম্পূর্ণটাই ছিল দেশভক্তি এবং আর্মির প্রতি ডেডিকেটেড। তবে দুর্ভাগ্যজনক ব্যাপার এই যে তার মৃত্যুতে প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি কিংবা ডিফেন্স মিনিস্টার কারো পক্ষ থেকেই শ্রদ্ধাঞ্জলি কিংবা সম্মান প্রদান করা হয়নি। স্যাম বাহাদুরের ক্যারিয়ারের সমস্ত র্যাঙ্কিং উল্লেখ করা হলো। স্যাম বাহাদুর গোটা পৃথিবীর জন্য একজন উদাহরণ তো বটেই, তবে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে তার যে কৃতিত্ব তা সম্পর্কে আপনার কি ওপিনিয়ন কমেন্ট করে জানাতে ভুলবেন না।